প্রথমে গতকালকের কিছু প্রশ্ন, গতকালকে যেটা নিয়ে আলাপ করেছিলাম যে এই মহাবিশ্বের শুরুতে কি ঘটেছিল, মহাবিশ্বের শুরুতে কি সময় টাইম ডাইলেশন হয়েছিল কিনা, তো সেটার যদি আমরা চ্যাট জিপিটি কে অ্যান্সার করি যে মহাবিশ্বের শুরুতে কি টাইম ডাইলেশন হয়েছিল কিনা, সময় কি স্থির ছিল বা সময় স্লো হয়েছিল, সেটির উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট অ্যান্সার হচ্ছে ইয়েস। এখন যখন তারা ইয়েস বলছে, ইয়েস এটা তো কোনো কিছু সাপেক্ষে। সময় যখন স্লো হয়েছে, সময় স্লো হয়েছে সেটা কিসের সাপেক্ষে হয়েছে? পরবর্তী যে সময়গুলি, এটা বাসবেরি ভাই এক্সপ্লেইন করেছেন যেটা সময় নয়, এটা হলো কাল। তাহলে আমরা এগুলিকে একটা এপক হিসেবে ধরছি, একটি কাল, একটি সময়কাল। তো প্রথম দিকে সময়কালগুলি স্লো ছিল, পরবর্তীতে সময় দ্রুত গড়িয়েছে। তো physical processes occurred under the conditions where gravitational time dilation was extreme. প্রথম দিকে যে টাইম ডাইলেশন সময়ের যেটা, এটা এক্সট্রিম ছিল কারণ গ্র্যাভিটি অনেক হাই ছিল। টাইম উড রান স্লোয়ার, টাইম ধীরে ধীরে প্রবাহিত হচ্ছিল কম্পেয়ার টু রিজিয়নস অফ উইকের গ্র্যাভিটি, যেসব জায়গায় গ্র্যাভিটি উইক ছিল। পরবর্তীকালে পৃথিবী যখন তৈরি হয়েছে তখন পৃথিবীর যে স্পেস, পৃথিবীর আশেপাশে যে স্পেস, ওইটার তুলনায় এর আগে যে গ্র্যাভিটি ছিল ওটা স্ট্রং ছিল এই সিঙ্গুলারিটির কাছে। এই কারণে টাইম তখন ধীরে প্রবাহিত হতো, পরবর্তীতে দ্রুত প্রবাহিত হওয়া শুরু হয়। এটার মানে কি? there is an important nuance. এখানে একটা বোঝার জিনিস আছে। at the very beginning of the universe there was no external reference clock. তো ইউনিভার্সের শুরুতে আমরা বাইরের কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারছিলাম না। সো saying slower than what becomes ambiguous. তাহলে টাইম যে স্লো চলছিল কিসের সাথে তুলনা করে, সেই জিনিসটা পরিষ্কার নয়। এখন সায়েন্টিফিক যে গতকালকে এটা নিয়ে আলাপ করেছি, রিলেটিভিটি, গ্র্যাভিটি এবং সময় কেন স্লো হয়ে যায়, এটি লাইটের কারণ। লাইট যেহেতু পরিবর্তন হতে পারে না, সুতরাং সময়কে স্লো হতে হয় লাইটকে অ্যাকোমোডেট করতে গেলে। তাহলে কিসের উপর ডিপেন্ড অন গ্র্যাভিটি, রিলেটিভ মোশন, এনার্জি ডেন্সিটি অফ স্পেস টাইম। এখন এই যে স্পেস টাইম যদি ডেন্স থাকে, এনার্জি ডেন্সিটির কারণে আমরা দেখতে পাই যে টাইম, রিলেটিভিটিতে টাইম এটা হয়। স্ট্রঙ্গার গ্র্যাভিটি, স্লোয়ার যে স্লোয়ার লোকাল টাইম, এটা আমরা মুভিতে দেখেছিলাম যে টাইম ডাইলেশন কিভাবে, গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন কিভাবে ঘটে। পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে, কিন্তু স্ট্রং গ্র্যাভিটি যে এরিয়া, ওখানে মাত্র কয়েক সেকেন্ড কেটেছে। এবং কন্ডিশন আর্লি ইউনিভার্সে কি ছিল? এক্সট্রিম হাই ডেন্সিটি, এক্সট্রিম হাই টেম্পারেচার, এক্সট্রিমলি কার্ভড স্পেস টাইম। তাহলে বিগ ব্যাং বলে যে মহাবিশ্বের শুরুতে একটি বিন্দুতে সমস্ত কিছু ছিল, তার মানে ডেন্সিটি অসীম ছিল এবং টেম্পারেচারও অত্যন্ত হাই ছিল এবং স্পেস কার্ভ হয়ে গেছিল। তাহলে বিকজ space-time curvature is produced by energy density from Einstein's equation, the gravitational conditions were extreme. তাহলে আইনস্টাইনের থিওরি অনুযায়ী gravitational condition, therefore clocks embedded in the environment would not run slowly relative to clocks in lower density world would run. তার মানে ওই সময়কার ঘড়িগুলি যে হাই ডেন্সিটিতে, যেখানে যদি হাই ডেন্সিটি স্পেসে ঘড়ি এবং লো ডেন্সিটি স্পেসের ঘড়ি দুই রকম ভাবে টাইম দিবে। Why the statement is tricky? এখানে এটার একটা ট্রিক কোয়েশ্চেন। Cosmology usually uses cosmic time
a coordinate system that measures time of observe moving with the expansion of universe. In the coordinate system, 1 second after the Big Bang, 1 second today. এই যে জিনিসটা আমরা বুঝি, বিগ ব্যাং এর 1 সেকেন্ড পরবর্তীতে কি ঘটেছে, বা বিগ ব্যাং এর সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড কি ঘটেছে, এটা বর্তমানের টাইম অনুযায়ী আমরা মেজার করেছি। সুতরাং ওই সময় কি টাইম ছিল সেটা নয়। এই জন্য এটা একটা ট্রিকি জিনিস, যে টাইম তো স্লো হয়ে গেছিল ওই সময়, বা সিঙ্গুলারিটির কাছে টাইম একদম স্থির হয়ে যায়, তাহলে আমরা 1 সেকেন্ড কিভাবে মেজার করছি? আমরা এটা বর্তমানের 1 সেকেন্ড দিয়ে তুলনা করছি। Both defined using the same cosmic clock. So within the universe itself, time is not considered slow. তাহলে বুঝতে পারছেন যে ইউনিভার্সের আমরা যদি এখনকার টাইম দিয়ে এটাকে কম্পেয়ার করি, তাহলে টাইমটা স্লো হচ্ছে না। যদি আমরা ওই স্পেসের মধ্যে গিয়ে মেজার করতাম তখন স্লো হতো। দ্য আর্লিয়েস্ট মোমেন্ট প্রবলেম, ওই সময়কার বিগ ব্যাং এর সময়কার মোমেন্টের প্রবলেম কি? নিয়ার দ্য বিগিনিং সিঙ্গুলারিটি রিজিয়নস আওয়ার ফিজিক্স ব্রেকডাউন, মানে ওই সময় ওই যে সিঙ্গুলারিটির কাছে গেলে আমাদের ক্যালকুলেশন বা ফিজিক্স, এখনকার ফিজিক্স কাজ করে না। তখন কি কাজ করে? কোয়ান্টাম গ্র্যাভিটি। কিন্তু আমরা কোয়ান্টাম গ্র্যাভিটি ইজ আননোন, আমরা এখনো জানি না। স্পেস টাইম কার্ভেচার বিকামস ইনফাইনাইট ইন দ্য ক্লাসিক্যাল মডেল। তাহলে আমাদের যে স্পেস টাইম ইনফাইনাইট হচ্ছে, ইনফাইনাইট কেন হচ্ছে? কারণ আমরা কালকে দেখিয়েছিলাম অঙ্ক করে যে নিচেরটা 0 হয়ে যায়। তাহলে যখনই 0 হয়ে যায় তখন আমাদের আর 0 হয়ে গেলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। তো স্পেস টাইম যখন আনডিফাইন্ড, আমরা আসলে হিসাব করতে পারছি না। That's why physicists like Stephen Hawking and others argued that our current theories cannot fully describe t equal to 0. তাহলে আমাদের বর্তমান যে জ্ঞান তাতে আমরা t equal to 0 বা শুরুকে ডিসক্রাইব করতে পারি না। What actually changed over time? তার কি পরিবর্তন হয়েছে আগে এবং পরে? As the universe expanded, ইউনিভার্স যখন একটা পিরিয়ড, একটা টাইমের, একটা সময় কালের মধ্যে দিয়ে গেছে, যখন র্যাপিড এক্সপ্যানশন করেছিল, তার ডেন্সিটি ধীরে ধীরে কমে গেছে। স্পেস টাইম কার্ভেচার ডিক্রিজ, তাহলে স্পেসটা ধীরে ধীরে সমান হতে শুরু করেছে, কার্ভেচার কমে গেছে। অ্যান্ড গ্র্যাভিটেশনাল এফেক্টস উইকেন্ড, গ্র্যাভিটিও দুর্বল হয়ে গেছে। সো দ্য ইউনিভার্স evolved towards where time flows more uniformly across large region. তাহলে বর্তমান যে ইউনিভার্স, এখানে টাইম ইউনিফর্মলি ফ্লো করতেছে লার্জলি। তাহলে কোয়েশ্চেন, was time slower during the Big Bang? Answer, relative to weaker gravity, yes. তাহলে গ্র্যাভিটি যেখানে উইক ছিল সেটার সাথে তুলনা করলে ওই সময়কার সময় স্লো ছিল। ইনসাইড দ্য ইউনিভার্স ক্লক, টাইম ডিফাইন নর্মালি। তাহলে ইনসাইড দ্য ইউনিভার্স ওন ক্লক, যখন ইউনিভার্সটা গঠিত হয়, ইউনিভার্সের ভিতরে যদি যে ক্লক আছে সেটা নর্মালি চলতো। ডু ইউ ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য আর্লিয়েস্ট মোমেন্ট? আমরা কি সম্পূর্ণরূপে শুরু, মানে আর্লি যে মোমেন্ট, ওগুলি কি বুঝতে পারছি? অ্যান্সার ইজ নো। রিকোয়ার্স কোয়ান্টাম গ্র্যাভিটি, ওইটা বুঝতে হলে আমাদেরকে কোয়ান্টাম গ্র্যাভিটি বুঝতে হবে। তো চ্যাট জিপিটি আমাদের কি এই অ্যান্সার দিয়েছে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাই যে টাইম ডায়ালেশন, এবং গতকালকেও আইনস্টাইনের থিওরি আমরা দেখিয়েছিলাম। আইনস্টাইনের থিওরি টাইম কিভাবে ভ্যারি করে স্পিডের সাথে। আমরা যদি স্পেসের মধ্যে চলতে থাকি, আমাদের স্পিড যদি বাড়ে তাহলে টাইম স্লো হতে থাকে। যতই আমরা আলোর গতির দিকে যাচ্ছি ততই আমরা স্পেসে যদি আলোর গতির সমান চলতে পারি তাহলে টাইম স্লো হয়ে যায় এবং একসময় স্থির হয়ে যায়। যেমন ফোটন
ফোটনের উপরে টাইমের কোনো প্রভাব নেই। ফোটন কোনো টাইম এক্সপেরিয়েন্স করে না। এর কারণ হচ্ছে ফোটনের গতি আলোর গতির সমান এবং আমরা জানি যে আলোর গতি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড লিমিট। মানে এই মহাবিশ্বে কোনো কিছুই আলোর থেকে দ্রুত চলতে পারে না। আলো হচ্ছে ম্যাক্সিমাম একটা স্পিড, যে স্পিডে কোনো বস্তু বা কণা বা যে কোনো জিনিস চলতে পারে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ফোটন অ্যাকচুয়ালি বস্তু কণা, ইলেকট্রন, ফোটন এগুলি বস্তু কণা না, এগুলি একটা ক্লাউড বা পসিবিলিটি, যেটা নিয়ে আমরা একটু পরে আলাপ করব। এটা কোনো এটা আমরা যখন মেজার করতে যাই তখনই এটার অস্তিত্বে আসে, কিন্তু তার আগে এটি বেশ কিছু প্রবাবিলিটি হিসেবে থাকে। আমরা যখনই কোয়ান্টামে যাই, কোয়ান্টামে আমরা মেজার করতে পারি না যে জিনিসটা এক্স্যাক্টলি কোথায় আছে এবং এক্স্যাক্টলি কতটা ভেলোসিটি, দুইটা একসাথে মেজার করা সম্ভব নয়। এটা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বলা হয়। তো আমরা এটার মধ্যে যাব একটু পরে। হাইজেনবার্গের প্রিন্সিপালস, শোয়ারজাঙ্গার ইকুয়েশন, এই জিনিসগুলি আমরা সামান্য কিছু ধারণা নিব এবং আমরা ইলেকট্রন সম্পর্কে জানবো। তো এইগুলি স্লাইটলি জানার দরকার। মহাবিশ্বের শুরু এবং জীবন কিভাবে আসছে এইখানে যেতে হলে আমাদেরকে ইলেকট্রন প্রোটন সম্পর্কে আগে জানতে হবে এবং সেইখান থেকে আমাদেরকে বন্ড, কম্পাউন্ড ইলেকট্রন কিভাবে বন্ড তৈরি করে, সেখান থেকে কিভাবে ডিএনএ আরএনএ গঠিত হয় এবং এই ডিএনএ আরএনএই হচ্ছে জীবনের শুরু বা জীবনের মেইন বিল্ডিং ব্লকস। তো ধীরে ধীরে আমরা জীবনের দিকে যাব, যে যখন আমরা জানতে পারবো যে কিভাবে বন্ড তৈরি হয়, ইলেকট্রন প্রোটন গুলি বন্ড একটি অ্যাটমের সাথে আরেকটি অ্যাটম যুক্ত হতে পারে। তো আমরা আরেকটু রিলেটিভিটি, গতকালকে রিলেটিভিটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা একটা ভিডিও আমরা দেখবো রিলেটিভিটি বোঝার জন্য। এটা সিম্পলি আমাদেরকে কিছুটা আইডিয়া দিবে যে রিলেটিভিটিটা কি। Time. You can't see it. You can't hear it. You can't wait. But we experience it every moment. The whole piece of time is a landscape, and we move through it, slice by slice. But do we really understand time? Is time same for everyone? To understand time, let's go back in time and make a small journey with a certain young patent clerk, Albert Einstein. Imagine you're traveling with Einstein in a train moving at a certain uniform speed. The train, relative to the outside environment, is in motion. The two of you sitting inside, on the other hand, observe each other as stationary objects, as both you and the train are moving at the same speed. Hence, relative to the train, you are stationary. এখানে যে জিনিসটা বলেছে দেখেন, আপনি যদি ট্রেনের ভিতরে থাকেন, আপনি এবং আইনস্টাইন দুজনে ট্রেনের ভিতরে আছেন, তাহলে আপনারা দুজন, মানে আপনি এবং আইনস্টাইনের সাপেক্ষে, আপনি এখানে আছে, আইনস্টাইন এখানে আছে, আপনারা দুজনের মধ্যে কোনো মুভমেন্ট নাই, দুজন স্থির। এই ট্রেনের সাপেক্ষে দুজনই স্থির, কারণ দুজনের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, কেউ সরতেছেন না, দুজনের মধ্যেকার যে দূরত্ব এটা একই আছে। কিন্তু বাইরের একজন, কেউ যদি বাইরে থেকে দেখতো তখন দুজনকেই সরে যেতে দেখতো, তাই না? কোনো একজন ব্যক্তি, একজন অবজারভার যদি বাইরে থেকে ট্রেনটিকে দেখতো তখন দেখতো যে দুজনই মুভ করতেছে। এইটাই হচ্ছে প্রথম রিলেটিভিটির ধারণা। And the laws of physics stay same inside the train as they would on the ground when you are standing still.
Now, let's consider you get off the train and observe it moving across in front of you. Now, you are stationary, and relative to you, Einstein is moving with the same speed as the train. তাহলে আপনি যদি ট্রেন থেকে নেমে যান এবং আইনস্টাইনকে লক্ষ্য করেন ট্রেনের ভিতরে আছে, তাকে আপনি দেখতে পাবেন যে ট্রেনের গতিতেই সে চলতেছে। ট্রেন যে গতিতে চলবে, ট্রেনের ভিতরে বসে থাকা আইনস্টাইনও একই গতিতে চলবে। This is the phenomenon of relative motion, and we observe it every day. Does তো এই ঘটনাকে বলা হচ্ছে রিলেটিভ মোশন, যেটা আমরা প্রতিদিন নিয়ত এক্সপেরিয়েন্স করি। রিলেটিভ পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা তো কেউ টের পাচ্ছি না পৃথিবী ঘুরছে। কি কারণে? কারণ আমাদের সামনে পিছনে যত বস্তু আছে, ওই বস্তুর সাপেক্ষে আমরা স্থির। যেমন আপনি এখন টেবিলে চেয়ারে বসে আছেন, বা যে কোনো জায়গায় আছেন, বিছানায় বসে আছেন, আপনার আশেপাশে কোনো কিছুই মুভ করছে না, আপনি মনে করছেন যে আপনি স্থির, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পৃথিবীর সাথে সাথে ঘুরছেন। আবার পৃথিবীটাও সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু এইসব মোশন আমরা কেউই বুঝতে পারছি না, কারণ রিলেটিভলি আমরা স্থির। রিলেটিভলি এটাকেই বলে রিলেটিভ মোশন, যেটা আমরা প্রতিনিয়তই দেখতে পাই, কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। everything in the universe observe this relative motion the same way? Yes, everything except light. Light behaves in a different way. তাহলে পৃথিবীর প্রতিটা বস্তুর জন্য রিলেটিভ যে মোশন, রিলেটিভ ভেলোসিটি কাজ করবে, একমাত্র লাইট হচ্ছে এক্সেপশন। কারণ আপনি যদি আলোর গতিতে চলেন, তবু আলোর গতি ওই একই গতিতেই চলবে। ঠিক আছে? আলো কখনো অন্য বস্তুর মতো আচরণ করে না। আলো হচ্ছে সবসময় আলোর গতিতে চলে। এইটা কোনো রিলেটিভ মোশন এক্সপেরিয়েন্স করে না। Imagine you have a light clock with you. This light clock has two mirrors in the opposite directions and a light beam bouncing between them. Now, let's say the distance between the two mirrors is d. তাহলে এখানে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মনে করেন আপনার কাছে একটা ঘড়ি আছে, যেটা লাইট ক্লক বলা হচ্ছে। এইখানে একটি আলোর কণা আছে, যেটা দুই পাশে রাখা দুটি মিররে বাউন্স করছে। এই দুইটা মিররের ডিস্টেন্স হচ্ছে ডি ধরে নেন, এবং একবার এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগে। মনে করেন যে এই ডি দূরত্ব যেতে টি সময় লাগে, এই টি সময় হচ্ছে 1 সেকেন্ড। And the time for the light to cover that distance is t. For the sake of simplicity, let's say it's 1 second. So, when this clock is with you at rest position, the light bounces between the mirrors, covering distance d in 1 second, which gives us the speed of light s. তাহলে এই ঘড়িটা যখন আপনার হাতে আছে, তখন আপনি আপনার লাইট স্পিড হচ্ছে এস, টাইম হচ্ছে 1 সেকেন্ড, এবং এই ডিস্টেন্সটা সে 1 সেকেন্ডে পার করছে আপনার হাতে। Now remember, speed is distance per unit time. তাহলে আমরা জানি যে স্পিডের যে ফর্মুলা আছে, স্পিড বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ কতটুক দূরত্ব অতিক্রম করেছে, কতটুক সময় লেগেছে, এই দুইটা ডিভাইড করলে আমরা স্পিড পাই, তাই না? কোনো জিনিস কত স্পিডে চলছে এটা জানতে হলে আমাদের কি জানতে হবে? কতটুক দূরত্ব গিয়েছে, কত সময়ে। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা সেই জিনিসটার গতি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? Now consider Einstein also possesses the same light clock with him. Only this time, he's traveling in a spaceship along with the clock. আর মনে করেন যে আইনস্টাইন এই লাইট ক্লকটা তার সাথে আছে, এবং সে একটা রকেটের মধ্যে ফিট করেছে এই লাইট ক্লকটা। When Einstein travels in a certain speed,
the clock travels with the same speed of the spaceship. এখন কি হচ্ছে, যখন রকেটটা সামনের দিকে যাচ্ছে ক্লকও একইভাবে আপ ডাউন করছে, কিন্তু এখন কি হচ্ছে দেখেন, এইরকম বাইরে থেকে কেউ যদি দেখে, বাইরে থেকে কেউ দেখলে আপ ডাউন দেখবে না, কারণ এখানে আরেকটা মোশন অ্যাড হয়েছে, সেটা হলো ফরওয়ার্ড মোশন। তাহলে ফরওয়ার্ড মোশনের কারণে এই এই লাইনটা তৈরি হবে, কারণ এই যখন আপনার এইটা নিচে আসছে ততক্ষণে এটা রকেটটা সামনে সরে গেছে, এই কারণে এইরকম একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে এইরকম একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যেহেতু রকেটটা সামনে যাচ্ছে। In the same direction. Here, light has to travel an extra distance. এখন লাইটটা যখন আপ ডাউন করছিল তখন যে ডিস্টেন্স ট্রাভেল করতো, এখন যে এই এই অ্যাঙ্গেলটা তৈরি হওয়ার কারণে লাইটকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, কারণ ওই 1 সেকেন্ডেই তাকে এই ডিস্টেন্সটা পার করতে হচ্ছে, এবং আগে শুধুমাত্র এই ডিস্টেন্সটা পার করতে হচ্ছিল। এই ডি, আগে আমরা যে ডি দেখেছিলাম ওই ডি থেকে এইটা তো বেশি হবে, কারণ এটা একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, তাই না? আমরা জানি সরল রেখা হচ্ছে সবচেয়ে ছোট ডিস্টেন্স। এখন এই রেখা থেকে এই ট্রায়াঙ্গেলটা আপনারা যদি নেন তাহলে দেখতে পারবেন যে এই ইয়েটা হবে বড়, এই রেখাটা বড় হয়ে যাবে, দুইটা রেখা। তাহলে একই সময়ে সে এই ডিস্টেন্স পার করতে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে, আগে শুধুমাত্র আপ ডাউন করতে হচ্ছিল। তো যখন এখন বেশি রাস্তা যেহেতু যেতে হচ্ছে, তাহলে ওই কিন্তু লাইটের স্পিড তো বাড়তে পারে না, তাহলে কি করতে হবে, টাইমকে স্লো হতে হবে। In the same 1 second. Let's consider this distance to be capital D and represent the speed of light here as capital S, which has to be greater than small s. But something's wrong here. Because in the late 1800s, the Michelson-Morley experiment tried to detect the relative motion of the matter through an ether and concluded that the speed of light is constant. এখন আমরা জানি যে লাইটের স্পিড বা আলোর গতি সবসময় কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। তাহলে বেশি ডিস্টেন্স যদি যেতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে টাইম যদি স্লো হয় তাহলেই এটা সম্ভব। This cosmic speed limit is known as c. So in our little scenario, small s and capital S are equal. So for the speed of light for both you and Einstein to remain constant, something has to give way. That something is time. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স যদি একই সময়ে যেতে হয় এবং লাইটের স্পিড যদি চেঞ্জ না হয়, তাহলে আমাদেরকে টাইমকে স্লো করে দিতে হবে, তাহলেই সম্ভব হবে। It turns out time slows down when you travel faster and faster. এখন দেখা যাচ্ছে যে যত দ্রুত ভ্রমণ করছি তত টাইম স্লো হয়ে যাচ্ছে, এটা আমাদের অবজারভেশন। আমরা যত দ্রুত যাচ্ছি ততই টাইম স্লো হয়ে যায়, এবং আলোর গতির সমান চললে পরে আমরা টাইম এক্সপেরিয়েন্স করি না, ওটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। Nearing the speed of light. So the faster Einstein travels, slower the time passes for him. Hence, what could be a day for Einstein in space could be as much as 50 years for you on the ground. তাহলে আইনস্টাইন যত দ্রুত ভ্রমণ করছিল স্পেসে, টাইম তত স্লো হয়ে যাচ্ছিল। তাহলে আইনস্টাইনের একদিন পৃথিবীর হয়তো হাজার হাজার দিনের সমান হয়ে যাচ্ছে, যেহেতু আইনস্টাইনের টাইম অনেক স্লো হয়ে গেছে, সে আলোর গতির কাছাকাছি ভ্রমণ করছে। This became the fundamental conclusion of the theory of relativity, a theory proposed by Albert Einstein in 1905. This theory broke the traditional understanding of time as
তাহলে এটা কি আমরা আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি হিসেবে জানি, এবং এটা আমাদের সময়ের ধারণাকে পাল্টে দিয়েছে, বেশ পরিবর্তন করে ফেলেছে যে সময়, এবং এটা আমরা অ্যাকচুয়ালি অবজার্ভ করি। যেমন উঁচু কোনো স্থানে, এবং যেমন একটা বিল্ডিং আছে মনে করেন, বিল্ডিংটা হচ্ছে যে 30 বা 50 তলা। তো 50 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে এবং নিচের ফ্লোরে টাইম ২ ভাবে ফ্লো হয়। এমনকি আমাদের যে স্যাটেলাইট গুলি আছে, জিপিএস সিস্টেম আছে, ওইগুলো অ্যাডজাস্ট করতে হয় টাইম ডায়ালেশনের জন্যে। ওগুলি অ্যাডজাস্ট করে নেয়, কারণ ওগুলির মধ্যে টাইম ডায়ালেশন দেখা যায়। A constant entity and proved that time, in fact, is different for different observers. The theory of relativity led to many other invaluable findings. The most তাহলে সময় হচ্ছে বিভিন্ন অবজারভারের জন্য বিভিন্ন রকম হতে পারে, এবং এখান থেকে আরো বেশ কিছু থিওরি এসছে। টাইম ট্রাভেল করা যায় কিনা, এবং গ্র্যান্ডফাদার প্যারাডক্স, বিভিন্ন রকম প্যারাডক্স তৈরি করে যে আমরা সময় যদি ব্যাক করি, তাহলে বা ওয়ার্ম হোল যদি থাকে, অনেক ধরনের এরকম প্যারাডক্সের সৃষ্টি হতে পারে, কিন্তু এইটা রিয়েল। টাইম ডায়ালেশন একদম প্রমাণিত, এবং ওয়ার্ম হোল, বাকি যে জিনিসগুলি দেখছেন, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এটা প্রমাণিত। এরপর বাকি যে জিনিসগুলি দেখছেন, টাইম ট্রাভেল এখনো পসিবল হয়নি, কিন্তু বিজ্ঞানীরা বলছে যে যদি ওয়ার্ম হোল পাওয়া যায়, ওয়ার্ম হোল মানে কি? শর্টকাট, স্পেসের শর্টকাট। স্পেসের শর্টকাট পাওয়া গেলে আমরা খুব দ্রুত যেতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং এই যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স দেখতেছেন, এটা হচ্ছে কি, আপনি যদি অতীতে যেতে পারেন, তাহলে অতীতে গিয়ে যদি আপনি আপনার দাদাকে খুন করেন, তাহলে কি আপনার অস্তিত্ব থাকবে বর্তমানে? এগুলো আবার বিভিন্ন রকম অ্যান্সার মানুষ দিয়েছে। এখানে মেনি ওয়ার্ল্ড হাইপোথিস আছে, প্যারালাল ওয়ার্ল্ড হাইপোথিস আছে। এটাকে মানুষ সলভ করে এইভাবে যে ২ টা ঘটনাই ঘটবে। আপনি বেঁচেও, আপনার দাদা বেঁচেও যাবে, মারাও যাবে। একটি ওয়ার্ল্ডে আপনি থাকবেন, আরেকটি ওয়ার্ল্ডে আপনি থাকবেন না। এই ধরনের, আপনি যদি টাইম ট্রাভেল করেন, তখন ২ টা ব্রাঞ্চ হয়ে যাবে। একটা ব্রাঞ্চ থেকে আপনার ওই আপনি থাকবেন না, আরেকটা ব্রাঞ্চে আপনি থাকবেন। যেখানে আপনার দাদা মারা গেছিল, ওই ব্রাঞ্চে আপনি নাই। আর যে ব্রাঞ্চে আপনার দাদা মারা যায়নি, ওই ব্রাঞ্চে, ওই ইউনিভার্সে আপনি থাকবেন। তো এইভাবে মানুষ সলভ করার চেষ্টা করছে। যদি ব্যাক করেন, তাহলে যতগুলি ঘটনা ঘটা সম্ভব সবগুলিই ঘটবে। তো এইগুলি হচ্ছে যে রিপ্লাই। হ্যাঁ, কিছু বলবেন মাটির মানুষ? না, আমি জাস্ট এমনি বলতে চাচ্ছিলাম ওইটার সাথে সায়েন্সের সাথে সায়েন্স ফিকশনের কানেকশন আছে কিনা। না, কানেকশন তো নাই, কিন্তু এটা আমাদেরকে একটা মেসেজ দেয় যে আহ, হ্যাঁ, সায়েন্সের ফ্যান্টাসিটাও একটা আসলে শিক্ষা যে ইন দ্য ফিউচার আমাদের প্রেডিকশন গুলো এভাবে হতে পারে। যেমন ধরেন আপনি যেটা বললেন, এখানে একটা আছে নেক্সাস ইভেন্ট। অতীতে গিয়ে কোনো একটা ঘটনাকে চেঞ্জ করলে ওইটা একটা নেক্সাস ইভেন্ট হয়ে যায়, এবং ওইটার ক্ষেত্রে আলাদা একটা ইউনিভার্স তৈরি হয়ে যায়। এরকম ফিকশন মুভিগুলো থেকে পাওয়া গেছে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, এগুলি তো তারা এই প্যারাডক্স গুলি সলভ করার চেষ্টা করতেছে, কিন্তু কোনোটাই তো এখনো মানুষ, হ্যাঁ, এখন আপনি সায়েন্স ফিকশনই বলবেন, তবে অনেক সায়েন্স ফিকশনের ঘটনা এখন সত্যি হয়ে যাচ্ছে। সত্যি, যেমন আমরা ছোটবেলায় যে স্টার ট্রেক দেখতাম, ওখানে তাদের হাতে মোবাইল ফোন থাকতো, ছবি উঠতো, এগুলি তো এখন নর্মাল হয়ে গেছে, তাই না? তারপর তারা যে টেলিট্রান্সপোর্ট করতো, ওইটাও এখন সম্ভব। আপনার একটা কোনো বস্তুকে টেলিট্রান্সপোর্ট করা। মানুষ এখনো টেলিট্রান্সপোর্ট হয়নি। ওরা যেরকম ওই যে বিম করে আরেক জায়গায় চলে যেত, ওইটা এখনো হয় নাই, কিন্তু কোনো বস্তুকে বিম করে আরেক জায়গায় নেওয়া পসিবল। ওই জিনিসগুলি যেগুলি সায়েন্স ফিকশন ছিল, ওগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট হয়ে গেছে এখন। তাহলে কতখানি কি হবে এটা সময় বলে দিবে। আমাদের টেকনোলজি লিমিটেশনস,
এগুলি যেমন মানুষের স্টেম সেল নিয়ে রিসার্চ হচ্ছিল, ওটা তো বন্ধ করে দিচ্ছে। এথিক্যাল কোয়েশ্চেন, যে মানুষ যদি মানুষ তৈরি করে তাহলে সমস্যা হতে পারে, এই জন্য স্টেম সেল রিসার্চ গুলি বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো এখন মানুষ তো হচ্ছে চাইলে এখন পারে ক্লোন করতে পারে, স্টেম সেল থেকে আরেকজন মানুষ তৈরি করতে পারে, সবই সম্ভব। তাহলে কতটুকু সম্ভব সেটা এবং কতটুকু আমরা এথিক্যাল মনে করি, সেই জিনিসগুলি নিয়ে বিতর্ক আছে। তো আমরা আরেকটু ভিডিওটা দেখি। Famous of which is the equation E equals mc squared. But more on that later. হ্যাঁ, তো E ইকুয়াল টু এমসি স্কোয়ার, যে এনার্জি এবং ম্যাস, হ্যাঁ, এনার্জি ম্যাসের রিলেশন, ওইখান থেকেই তো অ্যাটম বোমা তৈরি হয়েছিল। একটা অ্যাটমকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে প্রচন্ড রকম এনার্জি ওখান থেকে আমরা পেতে পারি। তো কতটুকু এনার্জি পাবো সেটা এই যে ইকুয়াল টু এমসি স্কোয়ার, যেখানে লাইটের সি স্কোয়ার হচ্ছে লাইটের স্পিডকে আমরা যে স্কোয়ার করি, সেটা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো সেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন, এবং এই ইকুয়াল টু এমসি স্কোয়ার এটা আমাদের ধারণাকে বদলে দিয়েছে যে আমরা যে বস্তু থেকে শক্তিতে রূপান্তরিত করা এবং শক্তি থেকে আবার বস্তুতে রূপান্তরিত করা সম্ভব। এটা হচ্ছে মেইন আইডিয়া। ছোট্ট একটা ইকুয়েশন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এবং এটা দিয়ে অ্যাটম বোম এবং এটা দিয়ে প্রচন্ড এনার্জি তৈরি করা সম্ভব হচ্ছে এই ছোট ইকুয়েশনের মাধ্যমে।